আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করছি ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র এই দুইটা অংশের পরিপাক সম্পর্কে। প্রথমে আমরা পড়ব হচ্ছে ক্ষুদ্রান্তের পরিপাক। তো আমরা দেখেছিলাম পাকস্থলীর মধ্যে কি হয়েছে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত HCl এবং গ্যাস্ট্রিক রসের মাধ্যমে মূলত প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয়েছিল। সেখানে কি হয়েছিল, আমিষটা ভেঙে পলিপেপটাইডে রূপান্তর হয়। এরপরে সেই কাইমটা সেই পাকস্থলী থেকে প্রবেশ করবে ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনামের মধ্যে। তা ডিউডেনামে যখন প্রথম কাইমটা আসে তখন সে থাকে কি, অম্লীয়। এখন ডিউডেনামের যে এনজাইমগুলো কাজ করবে বা আন্ত্রিক এনজাইম যেগুলো আন্ত্রিক রস থেকে আসে, সেই এনজাইমগুলো এখানে অম্লীয় পরিবেশে কাজ করতে সক্ষম না। সেই এনজাইমগুলোর কার্যকারিতার জন্য ক্ষারীয় পরিবেশ দরকার। তাহলে এখন এই যে অম্লীয় কাইম এসেছে, এটাকে ক্ষারীয় কাইমে রূপান্তর করতে হবে। এই অম্লীয় কাইম থেকে ক্ষারীয় কাইমে রূপান্তর করার জন্য দুইটা জিনিস এখানে কাজ করে, পিত্তথলি থেকে আসা পিত্তরস এবং অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, পিত্তরস এবং অগ্নাশয় রসের মধ্যে দেখা যায় ক্ষারীয় উপাদান থাকে। অগ্নাশয় রসে বাইকার্বনেট আয়ন থাকে, যেটা কি করে এই অম্লীয় কাইমটাকে প্রশমিত করে তারপর সেটাকে আবার ক্ষারীয় কাইমে রূপান্তর করে। একে তো অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়, তাছাড়া বাইকার্বনেটের অতিরিক্ত উপস্থিতির কারণে সেই কাইমটা ক্ষারীয় পিএইচে কাইমে রূপান্তর হয়। তো সেই ক্ষেত্রে ক্ষারীয় কাইম হয়ে যাওয়ায় আমাদের কি হবে, একে তো এখানে যে পিত্তরসের যে পিত্ত লবণ সেটা কাজ করতে পারবে, তাছাড়া অগ্নাশয় রসের যে এনজাইমগুলো আসলো রসের মাধ্যমে সেই এনজাইমগুলোও কাজ করবে, আবার আন্ত্রিক রসের যে এনজাইম সেগুলোও কাজ করতে পারবে। হ্যাঁ, তিনটা সুবিধা হয়ে গেল। এখন ক্ষারীয় কাইমের মধ্যে কি কি কাজ হবে? প্রথমত আমরা জানি শর্করা জাতীয় খাবার মুখবিবরের মধ্যে টায়ালিনের কার্যকারিতায় আংশিক ভেঙেছিল, তাহলে শর্করা এক জায়গায় সামান্য পরিপাক হয়ে আছে এবং আমাদের পাকস্থলীর মধ্যে প্রোটিনটা সামান্য পরিপাক হয়ে পলিপেপটাইডে রূপান্তর হয়েছে। তাহলে প্রোটিনেরও কিন্তু পরিপাক হয়ে গেছে কিছুটা পরিমাণে। এখন বাকি রইল কে, চর্বি। চর্বির কিন্তু ক্ষুদ্রান্তের আগ পর্যন্ত অন্য কোনো অংশে কোনো রকমের পরিবর্তন হয়নি, অর্থাৎ কোনো রকমের পরিপাক সম্পন্ন হয়নি। একমাত্র ক্ষুদ্রান্তে আসার পরই চর্বি পরিপাক হওয়া শুরু হবে। এখন এই চর্বিটাকে পরিপাক করার জন্য প্রথমে এটাকে পরিপাকের উপযোগী একটা ক্ষুদ্র কণে রূপান্তর করতে হবে। এই কাজটা করবে কে, পিত্ত রসের উপাদান পিত্ত লবণ। তাহলে পিত্ত লবণ প্রথমে কি করবে, চর্বিকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণায় রূপান্তর করবে। এখানে কাজ করবে হচ্ছে পিত্ত লবণ। এখন এই ক্ষুদ্র চর্বি কণার উপর অগ্নাশয় রসের যে লাইপেজ এনজাইম আছে সেটা কাজ করতে পারবে। তো এখানে লাইপেজ এনজাইম ক্ষুদ্র চর্বি কণার উপর কাজ করে চর্বি কণা থেকে তৈরি করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তো ফ্যাটি অ্যাসিডটাই মূলত আমাদের পুষ্টি দেওয়ার কাজটা সম্পন্ন করে। তাহলে আমাদের চর্বির যে পরিপাক প্রক্রিয়াটা এটা আমরা দেখে ফেললাম, ক্ষুদ্রান্তে চর্বি কিভাবে পরিপাক হয়। এরপরে আসে হচ্ছে শর্করা এবং আমিষ। এখন শর্করা কিন্তু আংশিক পরিমাণে ভেঙেছিল টায়ালিনের এনজাইমের কার্যকারিতায় মুখবিবরের মধ্যে। এছাড়া অতিরিক্ত পরিমাণ যে শর্করা, ম্যাক্সিমাম শর্করা কিন্তু রয়ে গেছে অপরিপাকৃত অবস্থায়। এখন এই শর্করাগুলো অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতায় ভেঙে সম্পূর্ণরূপে গ্লুকোজে রূপান্তর হবে। এখানে যে অগ্নাশয় রস সেখান থেকেও অ্যামাইলেজ এনজাইম আসে, তাছাড়া আন্ত্রিক রসের মধ্যে আরও কিছু শর্করা পরিপাককারী এনজাইম থাকে। এরকম কিছু শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে মল্টেজ, অ্যামাইলেজ তো আমরা বললামই, অ্যামাইলেজ থাকবেই, মল্টেজ থাকে, সুক্রেজ থাকে, ল্যাকটেজ থাকে। এগুলো সবই কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম। এই এনজাইমগুলো শর্করার বিভিন্ন রূপ, যেমন মল্টেজ ভাঙবে কাকে, মল্টোজকে, সুক্রেজ ভাঙবে সুক্রোজকে, ল্যাকটেজ ভাঙবে ল্যাকটোজকে, এগুলোকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করবে। সহজ কথায় এখানে ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা পরিপাককারী এনজাইমগুলো কাজ করে শর্করা থেকে তৈরি করবে গ্লুকোজ। তাহলে শর্করার পরিপাকও শেষ হয়ে গেল। এখন বাদ রইল হচ্ছে প্রোটিনের পরিপাক। এখন প্রোটিনটা কিন্তু পাকস্থলীর মধ্যে পলিপেপটাইড হয়ে এসেছে, প্রোটিনগুলো ভেঙে অলরেডি এখন পলিপেপটাইড আকারে আছে। এই পলিপেপটাইডগুলোর উপর কাজ করবে এখন অগ্নাশয় রসের প্রোটিন পরিপাককারী এনজাইম, যার নাম হচ্ছে ট্রিপসিন। এছাড়া আন্ত্রিক রসের প্রোটিন পরিপাককারী কিছু এনজাইম থাকে, পেপটাইডেস থাকে। আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা শুধু মনে রাখবো যে অগ্নাশয় রসের ট্রিপসিনটা এই পলিপেপটাইডের উপর কাজ করে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু আমাদের প্রধান তিনটা খাদ্য উপাদানের পরিপাক সম্পন্ন হয়ে গেল।
এখানে চর্বি পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, শর্করা পরিপাক হয়ে গ্লুকোজ, পলিপেপটাইড বা আমিষ পরিপাক হয়ে এখান থেকে অ্যামিনো অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের সব পরিপাক শেষ। এখন ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাকও সম্পন্ন হয়, শোষণও সম্পন্ন হয়। শোষণ সম্পন্ন হবে কিসের মাধ্যমে? ক্ষুদ্রান্তের যে তৃতীয় নম্বর অংশ আইলিয়াম বা ইলিয়াম, সেখানে যে প্রাচীরের গায়ে কিছু আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ভিলাই, এক বচনে বললে ভিলাস। এই ভিলাসগুলোর প্রত্যেকটার মধ্যে কি থাকে? খুব সূক্ষ্ম রক্তজালক থাকে, ল্যাকটিয়েল নালী থাকে বা লসিকা নালী থাকে। তো এই রক্তজালকগুলো এবং লসিকাগুলোর মাধ্যমে এই যে খাদ্য উপাদান গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো শোষিত হয়ে রক্তের মাধ্যমে মিশে যায়। অর্থাৎ সব ধরনের পুষ্টি উপাদানগুলো রক্তে মিশে গেল। রক্ত থেকে সেই উপাদানগুলো আবার হেপাটিক শিরা বা যকৃতের শিরার মাধ্যমে যকৃতে যাবে, ওইখানে আরও কিছু কাজ সম্পন্ন হয়। মূলত ওখানে বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে আমরা বলি মেটাবলিজম। তাই এত কিছু আমাদের এখন ডিটেলস জানার দরকার নেই। আমরা শুধু মনে রাখবো যে এখানে ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে ইলিয়াম, সেখানে এই ভিলাসগুলোর মধ্যে থাকে সূক্ষ্ম রক্তজালক এবং এখানে থাকে ল্যাকটিয়েল নালী বা লসিকা নালী, যেগুলোর মাধ্যমে খাদ্য উপাদানগুলো শোষিত হয় সেটা রক্তের মাধ্যমে কোষের বিভিন্ন অংশে, দেহের বিভিন্ন কোষে পৌঁছে যাবে। তাহলে এটা গেল আমাদের ক্ষুদ্রান্ত্রের পরিপাক সম্পর্কে আলোচনা। এখন আমরা পড়ব হচ্ছে বৃহদান্ত্রের পরিপাক সম্পর্কে। তাহলে ক্ষুদ্রান্ত থেকে পরিপাকৃত খাদ্যবস্তু, যেখানে যে অংশটা অবশিষ্ট থাকে, সেটা প্রবেশ করে বৃহদান্ত্রের মধ্যে। এখন আমরা দেখলাম ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু সব খাদ্য উপাদানের পরিপাক সম্পূর্ণ হয়ে গেছে এবং সেখান থেকে মূল পুষ্টি উপাদানগুলো শোষণও হয়ে গেছে। এখন যে খাবারটা ঢুকলো বৃহদান্ত্রের মধ্যে, সেখানে কিছু দেখা যায় কি অতিরিক্ত পরিমাণে পানি, কিছু খনিজ লবণ সেই খাদ্য অংশের মধ্যে রয়ে গেছে। এখন আমাদের বৃহদান্ত্রের কোলনের অংশের মধ্যে মূলত কি ঘটে? এই অতিরিক্ত পানি এবং খনিজ লবণের শোষণ ঘটে। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা মনে রাখতে হবে কি, বৃহদান্ত্রে কিন্তু কোনো রকমের পরিপাক সম্পন্ন হবে না। অর্থাৎ এখানে পরিপাক হওয়ার মতন আর কিছু অবশিষ্ট নেই। সম্পূর্ণ পরিপাক প্রক্রিয়া ক্ষুদ্রান্তের মধ্যে সম্পন্ন হয়ে এসেছে। এখন যে খাদ্যবস্তুটা আছে, সেখান থেকে আমাদের কোলনের কাজ হবে কি, পানিটুকু শোষণ করে নেওয়া এবং খনিজ লবণগুলো শোষণ করে নেওয়া। তাহলে সেটা একদমই অপাচ্য অংশ বা বর্জ্য পদার্থে রূপান্তর হবে। এভাবে খাবার থেকে সব ধরনের প্রয়োজনীয় জিনিস শোষণের পর যে অংশটা অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ, যেটা মলাশয়ের মধ্যে জমা হয়। এরপর মলাশয় থেকে সেটা পরিবেশে বাইরে নিষ্কাশিত হয়। তো এটা গেল সমগ্র যে পরিপাক প্রক্রিয়া, সেটা সম্পর্কে আলোচনা। এখন একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা এখানে দেখব, সেটা হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সরল উপাদানগুলো বা পুষ্টি উপাদানগুলো প্রোটোপ্লাজমে রূপান্তর হয়। তাহলে আমরা কি পেলাম? এখানে শর্করা থেকে মূলত গ্লুকোজ, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড, এই সরল উপাদানগুলো তৈরি হয়েছিল এবং সেগুলো ক্ষুদ্রান্তের কোষিক জালিকার মাধ্যমে শোষিত হয়েছে বিলাস দিয়ে। এখন সেই রক্তের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো কোষের মধ্যে ঢুকে গেল। ঢোকার পর কোষের যে এনজাইম, সেগুলো কি করে? এইগুলোকে আবার জটিল উপাদানে রূপান্তর করে। অর্থাৎ এখানে গ্লুকোজ থেকে আবার তৈরি হবে কি? শর্করা। অ্যামাইনো অ্যাসিড থেকে আবার তৈরি হবে প্রোটিন। ফ্যাটি অ্যাসিড থেকে আবার তৈরি হবে চর্বি বা লিপিড। কারণ আমাদের কোষের যে বিভিন্ন অঙ্গাণু, বিভিন্ন এনজাইম, এগুলো কিন্তু এই ধরনের জটিল উপাদান দিয়ে তৈরি। এখন আমাদের কোষ সরাসরি জটিল উপাদানকে শোষণ করতে পারে না বলে খাবারটাকে আমরা ভেঙে সরল উপাদানে রূপান্তর করলাম। তারপর সরল উপাদান হিসেবে আমাদের কোষগুলো সেগুলোকে শোষণ করে নিল। শোষিত হয়ে যাওয়ার পর কোষের মধ্যে যে এনজাইম থাকে, সেগুলো কি করে? এই সরল উপাদানগুলোকে আবার জটিল উপাদানে কনভার্ট করে বা রূপান্তর করে। এই প্রক্রিয়াকেই আমরা বলি আত্তীকরণ। এখন আত্তীকরণ যদি না হয়, আমাদের কোষের যে বিভিন্ন বস্তু, সেগুলোর ক্ষয়পূরণ হবে না, কোষের বৃদ্ধি সাধন হবে না, বা আমাদের নিজস্ব যে প্রাণীর বৃদ্ধি প্রক্রিয়া, সেটাও কিন্তু ব্যাহত হবে। তাহলে আত্তীকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা যে পুষ্টি উপাদানগুলো পাই খাদ্য থেকে, সেগুলো প্রোটোপ্লাজমে রূপান্তরিত হয়। অর্থাৎ প্রোটোপ্লাজম বলতে কি? সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের সকল অঙ্গাণু, এগুলোতে রূপান্তর হয়ে কোষের যে স্বাভাবিক যে গঠন প্রক্রিয়া, সেগুলোকে ঠিক রাখে এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে। এবং কোষের বৃদ্ধি মানে কি? প্রাণীর বৃদ্ধি। তাহলে পক্ষান্তরে প্রাণীর বৃদ্ধিকে সাহায্য করে এই আত্তীকরণ প্রক্রিয়া। তাহলে এই ছিল আজকে আমাদের
ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের পরিপাক সম্পর্কে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।